আমার কাছে এটা মনে হয় সাহিত্যে যদি তুমি না বুঝতে পারো, আমি যদি সেই রকম করে লিখি তাহলে তো অর্থ হলো না কিছু। না, তুমি আমাকে বোঝাবে না তুমি কি লিখছো। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষার যে অক্ষর, যে বর্ণমালা, আমি সবসময় বলি সেগুলো রক্তে ধোয়া, আগুনের ভেতর থেকে বেরিয়ে এসছে আমাদের ভাষার প্রবাহ। এবং এই ভাষায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে অনল বর্ষী কবিতা লিখেছিলেন, বিদ্রোহী, এর আগে কেউ ভাবতেই পারেনি যে বাংলা ভাষার মধ্যে এত বিদ্রোহ, এত উত্তাপ, এত রক্ত লেগে আছে। এখানেই রবীন্দ্রনাথ তার সবচেয়ে উৎকৃষ্ট রোমান্টিক গানগুলো করেছেন। জীবনানন্দ দাশ বাংলার রূপ একদম ছবির মতো এঁকে দিয়েছেন। আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, আবুল হাসান, আমাদের আধুনিক সময়ের যে জীবন তাকে এঁকেছেন এই অক্ষরে, বর্ণমালা দিয়ে। আমাদের জীবনকে এঁকেছেন রং তুলির আঁচড়ে, আগুনের ফুলকির মতো সেই সব ছবি এস.এম. সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদিন। নাটকে, অভিনয়ে যারা পারদর্শী তারাও এই বর্ণমালাকে, এই ভাষাকে, এই ভাষার যে রূপ তাকে ফুটিয়ে তুলেছেন অভিনয়ের ভেতর দিয়ে। তাদেরই একজন আজকে আমাদের অতিথি, খায়রুল আলম সবুজ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আমি যে কথাগুলো বললাম বুঝতেই পারছেন, এর ভেতর দিয়েই তো আপনি বেরিয়ে এসছেন। সেই আপনার নাট্যচর্চার কত বছর হলো? 12.5 বছর বয়সে আমি স্টেজে উঠেছি। 77 পার। আচ্ছা, 12.5 বছর, ধরেন 13 বছরই বয়সে উঠেছেন, তাহলে তো এখন প্রায় 60 ইয়ার্স, হয়েছে 60 বছর। কম কথা নয়। নিয়ন্ত্রণ বলেছেন আবার বছর 20 পরে যদি দেখা হয়। 20 বছরকে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। অবশ্যই 60 বছরকে গুরুত্ব দেবে এই কারণে যে আপনার জীবন প্রবাহ, আপনার চর্চা, আপনার অনুশীলন, আপনার ভালোবাসা লেগে আছে 60 বছরে নাটকের সঙ্গে, অভিনয়ের সঙ্গে। আপনি কি মনে করেন আমাদের যে অভিনয় শিল্পের যে রূপ এবং তার যে মান, সেটি আন্তর্জাতিক যে নাট্য অভিনয়ের যে মান কিংবা নাটকের যে মান তার কাছাকাছি আছে? আমি চিন্তা করি যেটা আমি করতে চাই সেটা করতে পেরেছি কিনা। আপনি পেরেছেন? কখনো কখনো প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, বেশিরভাগ সময় পারিনি। এই যে ছুঁয়ে ছুঁয়ে গেছেন সেটাই কিন্তু আন্তর্জাতিক মান। ওই সবসময় শেক্সপিয়ারও ছুঁয়ে ছুঁয়ে যেতে ছুঁয়ে ছুঁয়ে যাওয়াটা, ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। আর এই শিল্পটা এমন একটা উঁচু মার্গীয় শিল্প যে তা ছুঁয়ে যাওয়াটাই যেন খুব কষ্টসাধ্য। এই কর্মকাণ্ডগুলো, হ্যাঁ, শুধু অভিনয় তো নয়, আরো তো কত কিছু আছে সমাজের মধ্যে, যা কিছু আছে সবকিছু মিলেমিশেই তো। হ্যাঁ, কিন্তু অভিনয়ের যে জায়গাটি সেটাও একটা বিশেষভাবে উল্লেখ করা এবং এ নিয়ে চিন্তা করার মতো একটি জায়গা। এবং মানুষের জীবনগুলো কিন্তু নিজের ভেতর থেকেই আসবে, তারপরে হয়ে যাবে তা কিন্তু না। দেখবে, পড়বে, জানবে, তারপরে হবে। ভেতরে একটা জাগরণ, হয়তো ওই জাগরণটাই তার যে বিভিন্ন কাজের মধ্যে প্রকাশিত হয়। আমাদের নাটকে কিংবা চলচ্চিত্রে আমরা সবসময় দেখি অনেক মতবাদ তৈরি হয়েছে। নাটকের মধ্যে সেসব মতবাদ ঢুকেছে, ধরেন অস্তিত্ববাদ, তারপরে অভিব্যক্তিবাদ, বিভিন্ন ইজমস। কিন্তু আমাদের এই উপমহাদেশে আমরা কি কোনো এরকম মতবাদ নাটকে আনতে পেরেছি কিংবা অভিনয়ের ক্ষেত্রে নতুন কোনো দর্শন যুক্ত করতে পেরেছি? সেই বহুকাল আগে থেকে যদি ভরতনাট্য শাস্ত্র যদি ধরি, সেক্ষেত্রে যে কাজগুলো হয়েছে সেখানে নাট্যশাস্ত্রটি কী জিনিস এবং সেখানে কতগুলো রস, এটা সেটা নানা রকম সব জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সেটা আমরা তো আজকে থেকে 5000 বছরের যে ঘটনা ঘটেছে সেখানে এই যে থিওরিগুলো করে গেছে কিনা, সেট আপ করেছে কিনা, সে সম্পর্কে কিন্তু আমরা জানি না।
কিন্তু আমাদের ভরসা নাট্যশাস্ত্রের যেটা হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা জানি যে নাটকে এই এই জিনিস হয়। যেমন মনে করো নাটক করতে গেল, যাত্রা থেকে নাটক হয়েছে মনে করো। যাত্রাটা কি? যাত্রাটা ধর্মের কথা মানুষ মানুষকে বলে, কিন্তু সেখানে আসতে হয়, অডিয়েন্স আসে, কিন্তু অডিয়েন্সের কাছে যাওয়া সেটা একটা প্রয়োজনীয় জিনিস মনে করা হলো এক সময়। চলো আমরা যাত্রা করি। কি সে যাচ্ছে, কিন্তু অডিয়েন্স পাবে ওখানে, জোগাড় করে এদের কাছে যাবে এবং তাদেরকে বলবে যে তোমরা এইরকম চলো, এইরকম চলো, এইটা করো না, এইটা করো, এই যে ব্যাপারগুলো। এই জন্য কাহিনী দেখবেন যে যাত্রা যখন শুরু হয় কিছুক্ষণ পরে যখন রাজা কিংবা নায়ক কোনো অকাম কোকাম করে তখন তার বিবেকের জাগরণ, বিবেক দাঁড়িয়ে তখন সে বলে যাস না, একটা গান শুরু করে একদম। এবং রাজা আমরা শুনছে। এবং এই যে বিবেক, এই বিবেক যে শুধু ওই নাটকের ওই পাত্রপাত্রীকে বলছে তা না, সে কিন্তু দর্শকদেরও বলছে, সবাইকে বলছে। দর্শকই তো কথা, দর্শক যারা এসছে তাদেরকেই তো বলছি আমি, তাই না? আমি যে কোনো নাটকে এমন, ধরো আমার ব্যক্তিগত জীবনেই আমি দেখেছি, নাটক মানে কথাবার্তা বলতে 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 হঠাৎ করে একটা চলে এলো, চোখ দিয়ে পানি পড়ে গেল, টলটল করে পানি পড়ছে, থামানো যাচ্ছে না, মিনিট 5 লাগতো শেষ হওয়ার পরে একটু থামা পড়ছে না। কেন, কী কারণে? এখন আমি যদি কাঁদি অন দ্য স্টেজ, ওই লোকটি বসা আছে ওখানে, সে তো না কেঁদে পারে না, সে কাঁদছে, সেও কাঁদছে, আমরাও কেঁদেছি। হ্যাঁ, আপনার যে গানটা, আমি সবসময় ওই গানটা শোনার পর আমার চোখ দিয়ে পানি আসে ভাই, সত্যি কথা বললাম, যে এক জন্মে হয় না দেখা মাগো আর এক জন্ম দে। আপনি গানটা ভালো করেন, আপনি গানটা লিখেছিলেন, সুর করেছিল কি আপনি নিজেই? 77, 8, 9 এইসব সময় বেশ কিছু গান লিখেছিলাম। 80-তে আমি গিয়েছিলাম লিবিয়ায়, তো 82-তে আমি ব্যাক করেছি। এই 2 বছরের একটা গ্লানিময় একটা সময় কেটেছে আমার, তবু আমার জীবনের সময় তো ভালোও কেটেছে, আবার খারাপও কেটেছে, অশান্তি লাগতো আর কি। যখন এলাম তখন মনে হয় যে না, আর একজন দেই, আমার এইখানেই দে, যদি দিতে পারিস আর এক জনম তাহলে এখানে দিস। তার ওই গানটা একটু শুনিতে ভাই আপনার। এক জনমে হয় না দেখা, আর এক জনম দে আমাদের, আর এক জনম দে এই দেশে, আর এক জনম দে। সুরটাও সুন্দর, খুব সুন্দর। এবং এই গানটা খুব, না আমি দেখেছি মানুষ কাঁদে, এটা আমি দেখেছি, মানে কোথাও যেন নাড়া লাগে আর কি, এটা আমার লেগেছিল। কিন্তু আমি তোমাকে বলি, এটা একদম সত্য যেটা হয়, আমার ভেতরে কষ্ট হয়েছিল বলে সেই কষ্টটুকু আমি এটার মধ্যে থ্রো করতে পেরেছিলেন, সামান্য পেরেছি বলে মনে হয়। না এটা ঠিক পেরেছেন সঠিকভাবে, মানে আমরা যেটা বলতে চাই ওর মধ্যে তা আছে, সুতরাং সেই জন্যই এটা ঘটে। আচ্ছা, এখন মঞ্চ নাটকের যে, আমি তো মনে করি না যে সেই জায়গাটা এখন অতটা সমৃদ্ধির জায়গায় আছে, কোথাও একটা ভাঙন, কোথাও একটা নৈরাশ্য, এরকম একটা সুর পাই, সেটা কেন হচ্ছে? মানে এটার কারণটা এইরকম আমার কাছে মনে হয়, সুস্থ সময় এখন দেখবে যে এখন আমাদের মনে হয় এরকম একটা সংকটাপন্ন অবস্থা বলে মনে হয়, মনের মধ্যে কেমন যেন অস্থির একটা ভাব, সারা পৃথিবীতেই কিন্তু এটা হচ্ছে এখন। এই যে ব্যাপারটি, এরকম অবস্থা থাকলে কিন্তু শান্তি যে তৈরি করবে সে শিল্প সাহিত্য সমাজের মধ্যে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো, সেগুলোর জন্য কিছুটা কিন্তু তোমাকে স্থির সময় লাগবে। মনে করো একটা ছবি পেলাম আমি, হ্যাঁ মানুষ কিন্তু ছবি চায়, কারণ দেখবে যে এটা অ্যারিস্টটলের কথা আছে, কোনো চিন্তায় ছবি ছাড়া নয়, কোনো চিন্তা ছবি ছাড়া নয়, ছবি ছাড়া তোমার তো কিছু নয়, ব্ল্যাঙ্ক শিট, তাই না? সুতরাং তোমাকে একটা ছবি লাগবে, সেই ছবির জন্যই তোমার গল্প, এবং হচ্ছে শূন্যতার একটা ছবি আমার মনোজগতে চলে আসবে। তুমি একটা গান শুনবে যে শূন্যতার একটা গান, আমি একবার শুনেছিলাম, 52 বার শুনেছিলাম একই ইসে, 52 টাইমস একই সিটিংয়ে। আরে আমি শুনেছিলাম গানটা কি ছিল? মান্না দের গাওয়া গানটা ছিল আমি আজ আকাশের মতো একলা।
ওর যে মানে প্রিলিউডটা বুঝলি যখন এটা বাজে শুরু হয় গানটা যখন শুরু হয় মনে হয় যে একেবারে বাপরে বাপ। আপনি কি একটু দিতে পারবেন উস্তাদ? না পারবো না, সেটা পারবো না। ওটা মিউজিকটার কথা বলছি আমি, এটা শুনতে হবে তোমাকে, তুমি বুঝবা যে শূন্যতা কাকে বলে, কিভাবে মিউজিকে শূন্যতা নিয়ে আসে। মিউজিক ইট ক্যান এক্সপ্রেস কতগুলো জায়গা আছে, সে জায়গাগুলোকে মনে হয় যে না এগুলো এক্সপ্রেস করা যায় না, মিউজিক ক্যান ডু ইট। আপনার সঙ্গে জিজ্ঞেস করবো যে মিউজিকের সঙ্গে অভিনয়ের সম্পর্কটা কতটা নিকটতর কিংবা কতটা দূরতর, এবং নিকটতর হলে নাটকের কি লাভ হয় আর দূরে থাকলে কি ক্ষতি হয়, সেটা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত অভিনেতা, লেখক, কবি, অনুবাদক খায়রুল আলম সবুজ। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন, আগেই বলেছি, আমাদের প্রিয় মানুষ খায়রুল আলম সবুজ। অনেক গুণ তার, কিন্তু সবচেয়ে বড় গুণ তিনি মানুষকে আপন করে নিতে পারেন। আপন করে নেওয়ার একটা চমৎকার ক্ষমতা তার আছে, এবং এই 12 বছরের তরুণ থেকে, কিশোর থেকে একেবারে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তার বন্ধু। অনেকগুলো প্রজন্ম তিনি পার করে এসছেন, এখনও সতেজ, সবুজ এবং তরুণ। বলেন সবুজ ভাই, যে কথাটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম। জীবনে মিউজিকটা যে বাজে তুমি শুনতে পাও? হ্যাঁ, সেটাই বলছি। শুনতে পাও? কখনো পাই, কখনো পাই পাও না। না, ঠিক আছে। ওই যে একসময় আমরা সিলন রেডিও শুনতাম না, এই আসে আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, আর না থাকলেও আমরা তৈরি করি। তৈরি তো করি। মিউজিক যেটা করে খুব সহজভাবে যদি বলি আমি, মিউজিক নাটকের ক্ষেত্রে কী করে, মিউজিক ইন্টেন্সিফাই টোটাল ব্যাপারটাকে। কোনো একটা জায়গাতে একটা রস মনে করো, তার কিন্তু মিউজিকে এক্সপ্রেশন দেয়া যায়, ওই মিউজিকটা দিলে ওই রসটা বেড়ে যায়। আমাদের দেশে চলচ্চিত্র যখন দুরবস্থা, একদমই হচ্ছে না, কিছু ভালো চলচ্চিত্র যে তৈরি হচ্ছে না বলবো না, তরুণরাও বানাচ্ছে, হলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সময়ে যখন আমরা আমাদের পাশের দেশের দিকে তাকাই, পৃথিবীর অন্যান্য দেশের দিকে সিনেমা আছে, ভালো চলছে, এবং ওদের শেষ হয়ে গিয়েছিল, হ্যাঁ, পাশের দেশেই শেষ হয়ে গিয়েছিল, হ্যাঁ, আবার প্রায় আবার তার জেগে উঠেছে। আমরা জেগে উঠছি না কেন? এই জেগে উঠেছে না আমাদের মানুষরা, মনের মধ্যে ওই জিনিসগুলো ওই করে না যে এটা জাগতে হবে। যদি কেউ এসে বলে যে জাগবে, কেউ একটা জাগার কাজ করলো, দেখবে কিন্তু মানুষ খারাপ বলবে না, সেটাকে ওয়েলকাম করবে। সেটা যদি একটা ভালো কাজ হয় তাহলে মানুষ কিন্তু তাকে ভালো বলবে। আপনি দেখেন, আমাদের এখন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সিনেমা আলাদা করে পড়ানো হচ্ছে, চলচ্চিত্র, মানে সিনেমা ডিপার্টমেন্টটা আছে, সেখানে চলচ্চিত্র নিয়ে নানা রকম গবেষণা, কথা এবং এগুলো তো আছে। তো সেই জন্যে চলচ্চিত্রকে আমাদের দেশে একটা খুব একটা সাংস্কৃতিক প্রোডাক্ট হিসাবে কিন্তু আমরা সিনেমাকে আমরা দেখতাম। তো সেই জায়গাটা নষ্ট হয়ে গেলে সঙ্গে অনেক মানুষের রুটি রুজিও যুক্ত ছিল। নষ্ট হয়ে গেল, আবার নষ্টটাকে আবার ঠিক করতে গেলে পরে কিছু পরিশ্রম করতে হবে, কোন সেই পরিশ্রম দরকার এখন। পরিশ্রম তরুণরা করবে বলে কি আপনি মনে করেন? তরুণরা তো আমি মাঝে মাঝে দেখি, কখনো তো ওইভাবে দেখা হয় না, কিন্তু আমি টের পাই যে তরুণরা কাজ করছে, তারা একটা ভিন্ন জায়গাতে কাজ করছে। পরিবর্তন ইটস এ মাস্ট, চেঞ্জ একটা দরকার সব সময়। এই চেঞ্জে দেখবা, চেঞ্জের ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে আসবে, যেই বোধ আমার আছে, আমার পরবর্তী জেনারেশনের সেই বোধ নয়, কিন্তু ওর একটা বোধ আছে, ওর নিজস্ব বোধ। ওই বোধ দিয়ে তখন এই দেশ, মানুষ এই সমাজটাকে সাজাবে। সে এই যে দেখেন 80-র দশকের একটু আগে থেকে আপনার সময়েরই আমাদের বাংলা গান, আপনি গান করেন, ভালো গান করেন আমি জানি। সেখানে আজম খান এলো, এবং সে একটা অত ভালো সুর গলার যে একবার মান্নাদের মতো কিংবা বড় বড় শিল্পীদের মতো কিন্তু না। তো সে যখন গাইলো, চাঙ্কাল পরে সে ওরে সালেকা ওরে মালেকা ফুলবন পালেন না বাঁচাতে, সেটা কিন্তু অত সুরাল না, কিন্তু মানুষ কিভাবে নিল কি মনে, আমি ভেবেছিলাম যে ওইটা বোধহয় আর.ডি. বর্মনের গাওয়া। ও প্রথম যখন বেরিয়েছে তখন আর.ডি. তখন ওই যে বিশ্বের মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় এবং অন্যান্য এইসব গানগুলো আর.ডির ছিল। এই সময় এই গানটা বেরিয়েছিল।
তখন আমার মনে হয়েছে এটা বোধ হয় আমি তো জানতাম না যে এরকমভাবে এরা করছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা বোধ হয় আরডির, কিন্তু পরে দেখলাম যে আজম খানের। আমি তখন মনে হচ্ছে যে না, হ্যাঁ এর মধ্যে এক ধরনের একটা ব্যান, তো এর মধ্যে এক ধরনের কিন্তু গল্পও ছিল, গল্প ছিল, প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু গল্প ছিল এবং একটা কিন্তু আমাদের মতো করে। হ্যাঁ, এইটাই, এটা হলো কি আমাদের মতো করে। এই জায়গায় আমরা আসি যে আমাদের মতো করে আমরা যদি শিল্প বিনির্মাণ করতে পারি, মানে চর্চা করতে পারি এবং তার বিকাশ সাধন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঐতিহ্যটা বিনির্মিত হবে। যেটা টি.এস. এলিয়ট সবসময় বলেছেন যে ঐতিহ্য কোনো মানে এমনি এমনি আসে না, এটাকে নির্মাণ করতে হয়, মহত্তম শ্রম দিয়ে নির্মাণ করতে হয়। ট্রেডিশন ইজ এ ম্যাটার অফ মাস ওয়াইডার এবং সিগনিফিকেন্স, ছাড়া যাবে না ঐতিহ্য, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইট বলছে ছাড়া যাবে না, ইউ মাস্ট ওটার উপরে অপারেট দাঁড়াবে, বাই গ্রেট লেবার। একটা মহত্তম শ্রম দিয়ে সেটা করতে হবে, ওইটার উপরেই দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আপনার কবিতার বই কয়টা? 5টা। 5টা কবিতার বই। প্রথম কবিতার বইয়ের নাম কি ভাই? উপেনের জমি। ভয়াবহ নাম। হ্যাঁ, ভয়াবহ। শুধু বিঘা 2 ছিল মোর বই, আর সব কারণ আমি কেন, দেখো আমি ওই উপেন বুঝে নাই, বুঝেছি উপেন, বুঝেছি উপেন অজমি লইব কি নেই। উপেন কিন্তু একা নেই, না, উপেন গুলা গোটা পৃথিবীতে উপেন ছড়ানো, হ্যাঁ, একদম একদম। যেখানে অন্যায় আছে, যেখানে শোষণ আছে, সেখানে উপেন আছে, আছেই উপেন। উপেন তো একটা শব্দ, উপেন একটা নাম। হ্যাঁ, সেই সারা পৃথিবীর কিন্তু উপেন। আমার যে গানটি, এটা ওই গানটি তোমার আরেকজন মধ্যে, এই গানটি একটি নাটকে দিয়েছিল, আমার প্রথম নাটক টেলিভিশনের। আচ্ছা, বিটিভিতে আমার লেখা প্রথম নাটক স্বপ্ন বাতায়ন। স্বপ্ন বাতায়নে এই গানটি ছিল। এই গানটি ইন্দ্রমোহন রাজবংশী গেছে, আমি উঠিয়ে দিয়েছিলাম তাকে। তা এই গানটি মানে হলো গিয়ে, একটি লোক মরে যায়, যাওয়ার আগে বলে গেছে তার ছেলেকে যে তুমি এই জায়গাটুকু আমার আছে, এইখানে তুমি একটি ঘর তৈরি করবে, কিন্তু জানালা দক্ষিণ দিক থেকে, দরজাটা রাখবে দক্ষিণে, বাতাস আসে, বুকের মধ্যে শক্তি হয়, বাতাস মরে গেছে। মরে যাওয়ার পরে তার ছেলেকে বলে গেছে সে, ওই সেই লোকও তার বুড়ো বয়সে তার ছেলেকে ডেকে বলে যে তুমি এরকম একটি এই জমিটার মধ্যে একটা ঘর বানাবে, এবং বানিয়ে ওই দক্ষিণ দিকে খোলা স্বপ্ন বাতায়ন। ওই স্বপ্ন বহুদিক দূর থেকে আসছে, সেই বাতায়ন 2 জেনারেশন 2টা চলে গেল। তারপর ছেলেটা ভাবলো যে করতে হবে তাকে কাজ, কিন্তু একসময় দেখলো যে সে জমি আর তার নেই। এই যে উপেনের রূপান্তরিত হলো। ওখানে এই গানটি লাগানো ছিল, এক জন্মে হয় না দেখা। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি মানে রবীন্দ্রনাথের কথা আমি রেখে দিলাম, নজরুলের কথা রেখে দিলাম, তাদের কথা রেখে না, জীবনানন্দের কথাও আমি রেখে দিলাম। এরপরে কবি খুঁজে আমি আর তেমন পাই না। পাচ্ছেন না? আমাদের দিকে একটু চোখ টোক যায় না? তোদের দিকে পরে যাবে। তবে হ্যাঁ, এটা সত্য, তোমরা যারা লিখছো তাদেরকে আমি একেবারে না পড়ে ছাড়ি না। আচ্ছা, এটা সত্য, আপনি ভালো পাঠক। আমি চোখে পড়লে আমি সেটা পড়ি। মনে কর যে খুব স্বাভাবিকভাবে এইটা হয় যে তোমরা আমার পরিচিত, তোমরা আমার কাছের, তোমাদের সাথে আমার সম্পর্ক আছে, এবং অনেক ছেলে পুলে আছে নতুন এসছে, ওদেরকে আমি চিনি না, ন্যাচারালি তোমারটাই আগে পড়বো। সেটাই পরিচিত, সাইকোলজিক্যাল। আপনার বাইরের নাট্যকারদের যাদের পড়েছেন তাদের মধ্যে কাকে মনে হয় যে আপনার? আমার কাছে একদমই হেনরি গিবসন, শেক্সপিয়ারের পরে হেনরি গিবসন। আর ওদের নরওয়েতে বলে যে শেক্সপিয়ারের পরে বলে না, বলে ইবসেন ইজ নরওয়েজিয়ান শেক্সপিয়ার, বলে শান্তি পায় শেক্সপিয়ার অফ নরওয়ে। আর তবে হ্যাঁ, তোমাকে পড়তে হবে। আমি অনেক নাটক করেছি, কিন্তু 13খানা করেছি অনুবাদ ইবসেনের নাটক। আমি জানি, পড়বে। এই যে সাম্প্রতিক সময়ে যারা নোবেল পুরস্কারের পর হ্যারল্ড প্রিন্টার কিংবা এই যে অ্যাবসার্ডিটি, প্রিন্টার তো একদম মানে আন্দোলনের লেটেস্ট অ্যাবসার্ডিটি, কিন্তু তার মধ্যে আন্দোলন বিপ্লব সবই আছে। স্যামুয়েল বেকেটদের তারা তো এত অ্যাবসার্ডিটির দিকে গেল এবং এত মরবিড, এত জীবনকে মানে অন্ধকারের ভেতরে দেখার চেষ্টা করেছে, যে জীবন অন্ধকারের মধ্যেই, এবং গডও কোনোদিনই আর ফিরবে না।
ফেরেও না, গডও ফেরে না। গড ইজ ওইখানেই তো ব্যাপারটি। তবে আমি দেখো, আমার কাছে এটা মনে হয়, সাহিত্যে যদি তুমি না বুঝতে পারো, আমি যদি সেই রকম করে লিখি, তাহলে তো অর্থ হলো না কিছু। না, তুমি আমাকে বোঝাবে না তুমি কি লিখছো। তুমি একটা অন্ধকার, আমার মনে হয় আমি তখন ক্লাস 10-এ পড়ি, করাচিতে একটা এক্সিবিশনে গেছি, পেইন্টিং এক্সিবিশন হচ্ছে। তা হচ্ছে পরে একটা কিছুই তো আমি বুঝি না, কিন্তু এমন একটা ছবি, যে ছবির কিছুই বুঝি না, এরকম একটা ছবির সামনে দাঁড়িয়েছি, নিচে লেখা লাইফ। আমি তো বিপদে পড়ে গেলাম। লাইফ লেখার নিচে, আর উপরে আমি কিছুই বুঝতেছি না। এত জীবন কি একেবারেই কিছু না বোঝার মতো নাকি? না, তা তো নিশ্চয় না, তুমি বুঝবো না? অবশ্যই। এই চাটা আমি যদি খাই, একটা চা খাচ্ছি আমি, একটু বুঝবো না? একেবারে অ্যাবসার্ডের মধ্যে তো জীবনকে নেওয়া যাবে না। তবে এটা ঠিক, বেকেটের যে গডও আর আমাদের এই উপেন একই জিনিস, কাহিনী তো একই। আরো একটা কথা বলি আমি তোমাকে, হ্যারল্ড পিন্টার যে নাটক আছে, যেমন ধরো যে ডাম ওয়েটার, ডাম ওয়েটারে কি হয়েছে, যে ডমিনেন্স এবং সাবসার্ভিয়েন্স, এ দুটি তো এক ব্যাপার। কেউ ডমিনেট করতে চায়, আর কেউ সেই ডমিনেন্সের মধ্যে থাকতে চায় না, সে উপরে উঠতে। দিস ইজ দ্য থিং। আর কোথাও কিছু নাই। সে চায় স্বাধীনতা, সে কারোর, সে ওইসবের মধ্যে নাই। একজন ডমিনেট করবে আর একজন তাকে প্রতিহত করবে, এই তো কাহিনী। ধরেন ওলে সোয়েঙ্কার নাটকও তাই, সবার সব ক্ষেত্রে, সে আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের ওই সেলিম আল দিনের, হ্যাঁ, সব। আমার নাটকগুলো এখনো তো বের করি নাই, পাবলিশ করি নাই, তো সুতরাং তোমরা যদি না দেখে থাকো তাহলে বুঝবে না। কতগুলো আছে এরকম। স্টেজের নাটক আমার লেখা হয়নি, এরকম আমার অনুবাদগুলো হয় স্টেজে, কিন্তু আমার যে অরিজিনাল বেসিক নাটকগুলো হয় না। আমি এবার দেখে কিছু নাটক লিখবো। আপনার জীবনের কথা কিংবা আপনি কি বলতে চান, খুব ছোট্ট করে দর্শকদের জন্য যদি কিছু বলেন। যা আমরা আছি, আমরা তাই, আমরা সত্যের কাছে যাব, আমরা সুন্দরের কাছে যাব। বাহ, অসাধারণ। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প এই আয়োজনে ছিলেন আমাদের খুব প্রিয় মানুষ, অনেক অভিধায় অভিহিত করতে পারি তাকে আমি, কবি, নাট্যকার, অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং চিত্র সমালোচক, নাট্য সমালোচক, আমাদের খায়রুল আলম সবুজ। অনেকদিন বাঁচুন তিনি, আমাদের মধ্যে সেটা চাই, এবং আলো অন্ধকারের ভেতর থেকে সত্য এবং সুন্দরের সব প্রকাশ ঘটাবেন কবিতায়, অভিনয়ে, নাটকে। এটাই আমরা চাই। ভালো থাকবেন সবুজ ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।